মাঝরাতে কমলিনীর ভয়ঙ্কর কথা শুনে অবাক হয়ে গেল স্বতন্ত্র। অন্যদিকে কনে বিদায়ের আগেই কৃষাণুকে মিঠির প্রেগন্যান্সির মিথ্যা রিপোর্ট দেখাবে বর্ষা, যদিও মিঠি সেই রিপোর্ট অস্বীকার করবে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে কুর্চি কমলিনীকে বলে, বৌদি ভাই আগে খেলা হবে নাকি গান? কমলিনী বলে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, তবে এবার আমি সত্যি উঠব, আমার বিশ্রামের প্রয়োজন। তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে, তোমার শরীর এতটাই খারাপ যে এখানে গান হবে সেই গানটাও শুনতে পারবে না? কমলিনী বলে, শরীরটা যে খুব খারাপ তা নয়, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। যাই হোক, তোমরা আনন্দ করো। এই বলে কমলিনী ওখান থেকে চলে যায়। অন্যদিকে কমলিনী চলে গেলে স্বতন্ত্রের মন খারাপ হয়ে যায়। ভোর তখন স্বতন্ত্রকে বলে, স্বতন্ত্রদা তুমি বরং গান ধরো, তোমার গান শুনে আমিও এখান থেকে চলে যাব। তখনই কুর্চি বলে, কেন ভোর, তুমি কেন চলে যাবে? ভোর বলে, আমার মনে হচ্ছে আমারও বিশ্রামের প্রয়োজন। স্বতন্ত্রদা তুমি বরং গান ধরো। তখনই স্বতন্ত্র বলে, আমাকে গান গাইতেই হবে? কৃষাণু বলে, এ ঘরে আসার প্রথম শর্ত ছিল নাচ গান করতেই হবে। তখনই স্বতন্ত্র বলে, তোমার শাশুড়ি মাও তো গান না করেই চলে গেল, তাকে তো কিছু বললে না? মিঠি বলে, তুমি তো আছো নতুন কাকু, তুমি গান গাইলেই মায়ের গান গাওয়া হবে। স্বতন্ত্র বলে, এ আবার কেমন অদ্ভুত কথা, আমি গান গাইলেই কমলিনীর গান গাওয়া হবে? আমি খেলেই কি কমলিনীর খাওয়া হয়ে যায় নাকি? যত সব অদ্ভুত কথা। তখনই কুর্চি বলে, হবে হবে, খুব ভালো হবে, নাও তো তুমি গান ধরো। এরপরে অয়নদীপ স্বতন্ত্রকে গান গাইতে বলে। স্বতন্ত্র গান গায়, ভাষা দিবসের গান। এরপরেই স্বতন্ত্রের গান শেষ হয়, সবাই হাততালি দেয়। স্বতন্ত্র বলে, দুদিন আগেই 21শে ফেব্রুয়ারি গেল তো, তাই তো ভাষা দিবসের গান গাইলাম। এরপরে অয়নদীপ গান ধরে। কুর্চি বলে, শুধু কি গানই হবে, একটু নাচ আনন্দ মজা হবে না? তখনই বর্ষা বলে, হবে হবে, নাচ হবে। এরপরেই বর্ষা উঠে দাঁড়ায়। বর্ষা ভোরকে নাচ করতে বলে, সেই সাথে বুবলাইয়ের হাত ধরেও টানে। ভোর বলে, না না, আমি নাচ করব না। এরপরেই ভোর সবাইকে নাচ করতে বলে, সবাই উঠে দাঁড়ায়, সবাই নাচ করতে থাকে। সবাই যখন নাচ গানে ব্যস্ত ছিল তখনই ভোর স্বতন্ত্রকে বলে, স্বতন্ত্রদা আমার জন্য প্রত্যেকটা সময় তোমাকে অপমানিত হতে হচ্ছে, তোমাকে সবাই ছোট করে কথা বলছে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি তো তোমার ফ্যান, তোমার ভক্ত, আমি মনে মনে তোমার পুজো করি, সেই তোমার অপমান আমি কি করে সহ্য করব? তখনই স্বতন্ত্র বলে, আমায় আবার কে অপমান করছে? ভোর বলে, বৌদি তা তোমাকে অপমান করলো, কতগুলো কথা শোনালো, শুধু বৌদি নয়, অনেকেই তোমাকে কথা শোনাচ্ছে, তাও আবার আমার জন্য, যেটা আমার একদম পছন্দ নয়। সকাল হলেই আমি এখান থেকে চলে যাব, প্লিজ তুমি আর আমাকে থাকতে রিকোয়েস্ট করবে না, আমার মনে হচ্ছে তোমার কাছ থেকে দূরে সরে যাওয়াই আমার উচিত। তখনই স্বতন্ত্র বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, কাছে থাকা দূরে যাওয়া এইসব কথা উঠছে কেন? ভোর তুমি আমার কালিগ, ইনস্টিটিউটে গেলেই তো তোমার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। আর তাছাড়াও আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেজন্যই তুমি এসেছিলে, আজ এসেছিলে, কাল তো আর আসবে না। আমি এটাই বুঝতে পারছি না বাড়ির সবাই কেন এইভাবে কথা বলছে। আর বিশ্বাস করো, কমলিনীকেও আমার বড্ড অচেনা মনে হচ্ছে, ও এমন মানুষ নয়, হয়তোবা কোনো কারণের মুড অফ, হয়তোবা বিয়েবাড়ির এত কাজের চাপ, এই সব কিছুর জন্য ওর মন মাইন্ড এমন হয়ে গেছে। এই সব কিছু ঠিক হয়ে যাবে, আমি শুধু তোমাকে এতটুকুই বলবো, কমলিনীর হয়ে আমি তোমার কাছে সরি বলছি। ভোর বলে, বিষয়টি ক্ষমা চাওয়ার নয় স্বতন্ত্রদা, বিষয়টি হলো আমার সামনে কেউ তোমাকে অপমান করবে, ছোট করে কথা বলবে, সেটা আমি মানতে পারবো না। অন্যদিকে স্বতন্ত্র আর ভোর যখন কথা বলছিল, নাচের ফাঁকে কুর্চি সেটা নোটিস করে। এরপরে যখন নাচ গান শেষ হয়ে যায়, কুর্চি বলে, এ কি স্বতন্ত্রদা, তুমি তো দেখছি ভোরের সাথে কথা বলতেই ব্যস্ত, আমাদের নাচ গান দেখলেই না, আমরা সবাই এত করে নাচ করলাম। তখনই স্বতন্ত্র বলে, দেখেছি তো। তখনই অয়নদীপ বলে, খুব কষ্ট পেলাম, ভোর তোমাকে কথা বলিয়ে এতটাই ব্যস্ত রেখেছে যে আমার গানের কদর করলে না, আমার গান শুনলে না। স্বতন্ত্র বলে, আরে বাবা, এতটুকুই তো জায়গা, এর মধ্যেই তো তুমি নাচ গান করছিলে, তোমার গান আমার কানে আসবে না তা কি হয় নাকি? আমি শুনেছি শুনেছি, গান শুনেছি, নাচও দেখেছি। তখনই কুর্চি বলে, ভোরের সাথে তোমারই বা তো কিসের কথা নতুনদা? আর ভোরকেও বলছি, ভোরকে দেখলেও তো এমনি শান্তশিষ্ট মনে হয়, আর এখন দেখছি কথাকলি,
এইভাবে কুর্চি আর অয়নদীপ ভোরকে অপমান করতে থাকে। তখনই কুর্চির বৌমা বলে, আমি তো এটাই বুঝতে পারছি না সবাই মিলে এই মেয়েটাকে এমন অপমান কেন করছে, এত হিউমিলেট কেন করছে। তখনই ডাবলু বলে, সুলক্ষণা তুমি বুঝতে পারছো না, মেয়েটা বড্ড গায়ে পড়া। তুমি ভাবো না সবসময় নতুন মামুর গায়ের ওপর ঢলে পড়ছে। তুমি কি পারতে যদি কেউ সবসময় আমার গা ঘেঁষে থাকতো? তখনই সুলক্ষণা বলে, পারতাম মানে? আমি তোমার ত্রিসীমানায় কাউকে আসতে দেব না। তখনই ডাবলু বলে, তুমি তো দেখছি বড্ড হিংসুটে। অয়নদীপ বলে, হ্যাঁ রে, তোদের মধ্যে কে হিংসা নিয়ে কথা হচ্ছে? তোরা নিশ্চয়ই আমার নিন্দা করছিস তাই না? তখনই কুর্চি বলে, ছেলে বউ নিজেদের মধ্যে কি কথা বলছে সেটাও তোমার শুনতে হবে? তখনই অয়নদীপ বলে, কি আর করব বলো, আমার তো সবার কথা শুনতে মন চাই। এরপরে অয়নদীপ বলে, ঠিক আছে ঠিক আছে, অনেক নাচ গান হলো, এবার বরং আমরা বুড়ো বুড়িটা এখান থেকে আসি, তোমরা ছেলেপুলেরা নাচ গান করো। তখনই ভোর বলে, এখানে আবার বুড়ো কে? অয়নদীপ বলে, আমি বুড়ো, আমাদের নতুন দা বুড়ো। তখনই ভোর বলে, স্বতন্ত্রদা কখনো বুড়ো হবে না। এটা শুনে অয়নদীপ বলে, সে কি, নতুনদা কখনো বুড়ো হবে না? নতুনদা কি তবে চিরযুবক থাকবে নাকি? আমি তো এরপরে জ্যাঠা কাকা আর তারপরে দাদু হয়ে যাব, আর নতুনদা তখন আমাকে সেই জ্যাঠা কাকা দাদা বলে ডাকবে। এটা শুনে সবাই হাসাহাসি করতে থাকে। তখনই ভোর বলে, আপনারা যতই হাসি মজা করুন না কেন, আমি কথাটা ঠিকই বলেছি। নতুনদা অন্যদের মতন বুড়ো হবে এটা আমি ভাবতেই পারি না। তখনই কুর্চি বলে, তুমি তো দেখছি নাম্বার ওয়ান ফ্যান। ভোর বলে, নাম্বার ওয়ান ফ্যান কিনা জানি না, তবে আমি আমাদের স্বতন্ত্রতার পাশে অন্য কাউকে আসতে দেব না, অন্য কোনো ফ্যানকে ঘেঁষতে দেব না। এটা শুনে কুর্চি বলে, ঠিক আছে এবার তবে আমরা আসছি। এই বলে কুর্চিরা ওখান থেকে চলে যায়। ভোর বলে, তবে আমিও চলে যাব। তখনই বর্ষা ভোরকে নিয়ে চলে যায় ভোরের ঘর দেখাতে। অন্যদিকে স্বতন্ত্র মিঠি কৃষ্ণকে আশীর্বাদ করে আর ওখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় কমলিনী ঘরে শুয়ে আছে। ভোর আর স্বতন্ত্রের সেই কথাগুলো বারবার করে কমলিনীর মনে পড়ছে, আর কমলিনী কষ্ট পাচ্ছে। স্বতন্ত্র এসে কমলিনীকে বলে, কমলিনী, আমি জানি এখন মাঝরাত, তবুও আমার তোমার সাথে কিছু কথা বলার প্রয়োজন। তখনই কমলিনী বলে, কি এমন কথা আছে যেটা তোমার এখনই বলতে হবে? স্বতন্ত্র বলে, কমলিনী তুমি আমার সাথে এমনটা কেন করছো? কমলিনী বলে, আমি তোমার সাথে কি করেছি যার কারণে মাঝরাতে তুমি আমাকে ফোর্স করছো? তখনই স্বতন্ত্র বলে, কমলিনী তোমাকে আমার বড্ড অচেনা মনে হচ্ছে, তুমি কেন সবসময় আমাকে এভাবে ছোট করছো? কমলিনী বলে, আমি তো তোমাকে কিছু বলিনি, আমি যদি কিছু বলে থাকি সেটা তো ভোরকে বলেছি, তোমার কেন এত গায়ে লাগছে? স্বতন্ত্র বলে, আমি তো সেটাই বুঝতে পারছি না কমলিনী, তোমার কি হয়েছে? কমলিনী বলে, আগে তো কখনো আমি এমন করিনি, তোমার তো অনেক ফ্যান এখানে এসেছে, তোমার অনেক চেনা জানা লোকও এসেছে, তোমার ইনস্টিটিউটের কলিগরাও এসেছে, কখনো কি আমি এমন কিছু করেছিলাম? স্বতন্ত্র বলে, তবে এখনই বা কেন করছো? কমলিনী বলে, কারণ এখন এই ভোর মেয়েটা যা করছে সেটা ঠিক করছে না, আর তুমিও ওকে প্রশ্রয় দিচ্ছ। স্বতন্ত্র বলে, মানে? তখনই কমলিনী বলে, একটা কথা ভেবে বলো তো, এমন কবে হয়েছে যে আমরা দুজনে একসাথে উপোস করেছি আর আলাদা আলাদা উপোস ভেঙেছি? স্বতন্ত্র বলে, কমলিনী, বিয়ের তালে আমার মাথা ঠিক ছিল না। কমলিনী বলে, এটাই তো প্রবলেম, ইদানিং তোমার মাথা কাজ করছে না। স্বতন্ত্র বলে, কি বলছো? কমলিনী বলে, একটা কথা ভেবে বলো, এই মেয়ে ভোর তোমার যেমন কলিগ, বাকিদের সাথেও কি তোমার একই সম্পর্ক? স্বতন্ত্র বলে, মানে তুমি কি বলছো এইসব? কমলিনী বলে, আমি ঠিক কথাই বলছি, তোমার অবচেতন মন ভোরের প্রতি দুর্বল, কিন্তু তোমার সচেতন মন সেটা স্বীকার করতে চাইছে না, এতটুকুই। কমলিনীর কথা শুনে স্বতন্ত্র অবাক হয়ে বলে, কমলিনী, এটা কি ভয়ঙ্কর কথা বলছো? কমলিনী বলে, যা সত্যি তাই বলছি, তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমি চিনি, সেই শ্বাস প্রশ্বাস যখন বদলে যায়, তুমি মানুষটা যখন একটু বদলে যাও, আমার চোখে সেটা ধরা পড়ে, তাই তুমি না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি তুমি ভোরের প্রতি দুর্বল হয়েছ। স্বতন্ত্র বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? আমি অসৎ, আমি মিথ্যেবাদী, আমি প্রতারক? কমলিনী তখন অবাক হয়ে স্বতন্ত্রের দিকে তাকায়। তো বন্ধুরা বুঝতেই পারছো কমলিনীর এমন কথায় স্বতন্ত্র খুব আঘাত পেয়েছে। তবে এটাও সত্যি, ভোর স্বতন্ত্রকে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করছে, সবসময় স্বতন্ত্রের গা ঘেঁষে থাকার চেষ্টা করছে। তোমাদের কি মনে হয় কমলিনী যেভাবে রিয়্যাক্ট করছে সেটা কি ঠিক, নাকি কমলিনীও বাড়াবাড়ি করছে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে
আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।